সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়েই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারকগুরুর গাছ কেটেছে, একটু ভালো রস আনি। শ্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে কাটার কাঠি লগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিল। স্বামীকে দেখিয়া তড়িঘড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহা, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণার তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন। পড়ছিলাম পুঁই মাছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পুঁই মাছা। স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থীদের জন্য পাঠ্য গল্প পুঁই মাছা। পুঁই মাছা গল্পের লেখক বাংলা সাহিত্যের অসাধারণ শিল্পী ব্যক্তিত্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 1950। মাত্র 56 বছর তার আয়ুষ্কাল। তার বিখ্যাত সাহিত্য কর্মের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, অশনি সংকেত। আমরা জানি প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের চালচিত্র অঙ্কনে প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হস্ত অত্যন্ত চমৎকার। তার গল্পের গাঁথুনি, তার সাহিত্যের শিল্পমান অসাধারণ। বিশেষ করে প্রকৃতিপ্রেমিক হিসেবে বিভূতিভূষণের তুলনা তিনি নিজেই। বাংলা সাহিত্যের বিশেষ করে 73 কালের সাহিত্যিকদের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারা সৈয়দ ওয়ালিউল্লাহ, এরা এক একজন প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মাত্রায় অসাধারণ। তার মধ্যে বিভূতিভূষণের বৈশিষ্ট্য হচ্ছে তিনি প্রকৃতিপ্রেমী। তার পথের পাঁচালী সত্যজিৎ রায়ের, আমরা জানি বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বাংলা চলচ্চিত্রে এক অসাধারণ একটি মানসম্পন্ন চলচ্চিত্র। এছাড়া তার রচিত অশনি সংকেত আরেকটি চলচ্চিত্রে বিশেষ, একেবারে বলা যায় যে অস্কার লাভের জন্য মনোনীত চলচ্চিত্র, সেটিও সত্যজিৎ রায়ের হাত দিয়ে। অশনি সংকেত সে কারণে সারা বিশ্বেই সাহিত্যপ্রেমিকদের কাছে পরিচিত একটি নাম। তো পুঁই মাছা গল্পে সাধারণ জীবনের, বিশেষ করে ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ্যবাদের চিত্রটি
সমাজচিত্রটি বিশেষ করে তুলে ধরার চেষ্টা করেছেন। এই যে আমি পড়ছিলাম সহায় হরির কথা, সহায় হরি হচ্ছে ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ পরিবারের একজন ব্রাহ্মণ, তার দরিদ্র ব্রাহ্মণ। একটা সময় ছিল যখন এই ব্রাহ্মণবাদের উত্থানের সময় তাদের আয় রোজগারের কমতি ছিল না, কিন্তু ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ্যবাদের কালে সহায় হরি যেমন দুর্দশাগ্রস্ত পরিবার, অর্থনৈতিকভাবে একেবারেই যা তা অবস্থা, সমাজে দেখা যায় যে অর্থকরীর অভাবে সহায় হরি তার মেয়ে খেন্তির বিয়ের ব্যবস্থা করতে পারেন। 13-14 কি 15 বছরের মেয়ে খেন্তি। এই খেন্তির জীবনের ট্র্যাজেডি হচ্ছে কুইমাচা গল্প। কুইমাচা গল্পে দেখা যায় যে সহায় হরি এবং অন্নপূর্ণার 4টি মেয়ে, সবচেয়ে বড় মেয়েটির নাম হচ্ছে খেন্তি। খেন্তির বিয়ে দিতে না পারছেন না সহায় হরি, সে কারণে সমাজে 8-10 জন ব্রাহ্মণ পরিবারে তার মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে। তারা তাকে একঘরে করার চিন্তা করছেন। তো অতঃপর খেন্তির বিয়েও তিনি দেন। খেন্তির চরিত্র একটু আলোকপাত করি, কারণ খেন্তি কুইমাচা গল্পের যে পুঁই মাচা মানে হচ্ছে কি পুঁই শাকের যে মাচা। আমরা সবাই মোটামুটি পুঁই শাক আমাদের পরিচিত, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে পুঁই শাক অপরিচিত নয়, অনেকেরই প্রিয় শাক। তো এই বারুজ্যোধের বনে মাটির নিচ থেকে আলু কুড়ানো খেন্তি আর সহায় হরি অর্থাৎ বাপ বেটির চিত্রটিও আমাদের মনে দাগ কাটে। আর পুঁই শাকের প্রতি খেন্তির যে প্রীতি, এটি গল্প পাঠ করলেই আমরা দেখতে পাই যে খেন্তি বাড়ির কতগুলি পুঁই শাকের ডাঁটা নিয়ে এসে কুড়িয়ে নিয়ে এসছে বাড়ির বাইরে থেকে, কোথাও থেকে, এবং হাতে করে নিয়ে এসেছি, যা কিনা রন্ধনের অনুপযুক্ত, একেবারে এই বুড়ো কিংবা পরিত্যক্ত কিংবা যেটি রান্নার উপযোগী সেই পুঁই শাকগুলো একেবারে তাজা কচি ডগা আমরা দেখতে পাই। আমরা যেটি আমাদের বাড়ির আঙিনায় কিংবা যেখানে দেখি না কেন একেবারে কোমল যে ডগা, সেগুলোই রান্নার উপযুক্ত। কিন্তু কোথাও থেকে কুড়িয়ে নিয়ে আসা যে পুঁই শাক, সেগুলো দেখে অন্নপূর্ণা মানে খেন্তির মা যে বিরক্তিটি প্রকাশ করেন, সেটি একটু আমি করে শোনাই। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়ে উঠলেন, কেন তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে নাকি? ওই যে বলছিলাম একঘরে করার কথা, কারণ হচ্ছে মেয়ে। আর সত্যি তো, এদিকে ধারী মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বললেন, বলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বললেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? বলছিল অন্নপূর্ণা, সহায় হরির স্ত্রী। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠলেন, এইসব কিরে খেন্তি মা, এসব কোথা থেকে আনলি? ও, এই যে 14-15 বছরের একটি মেয়ে আর 2টি ছোট্ট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল।
তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে। আমি যেমনটি বলছিলাম, চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা। এই গোলগাল চেহারা হচ্ছে খেন্তি। খেন্তির বর্ণনা হচ্ছে এটি। মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটোর ডাগর ও শান্ত। সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটার বয়স খুঁজিতে যাইলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। আমি শুরুতেই বলেছিলাম যে এই নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তের পারিবারিক বা সমাজচিত্র অঙ্কনে দরিদ্র ব্রাহ্মণ পরিবারের যে অসহায় অবস্থা, সেই অবস্থা চলচ্চিত্র অঙ্কনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পারদর্শী। এই যে কখনো পুঁই শাক ফেলে দেওয়া, কারো বাড়ির পুঁই শাক কুড়িয়ে নিয়ে আসা, অর্থাৎ পুঁই শাক প্রীতি খেন্তি একেবারে তার জন্মের পর থেকেই বলা যায় পুঁই শাক প্রীতিটা তার লক্ষ্যযোগ্য, এবং সেই কারণে গল্পের নামও পুঁই মাছ। আমাদের প্রশ্নকর্তারা এই বিষয়টি তোমরা মনে রাখবে যে পুঁই মাছা গল্পের নামকরণের সার্থকতামূলক একটি প্রশ্ন দিতে পারে। তোমরা পরীক্ষায় পেতে পারো যে পুঁই মাছা গল্পের নামকরণের সার্থকতা কতটুকু বুঝিয়ে বলো, অথবা গল্পটির মূল বক্তব্য। তো পুঁই মাছা কিভাবে এই যে পুঁই শাক পছন্দ করত খেন্তি, অপরের বাড়ি থেকে ফেলে দেওয়া কুড়িয়ে পাওয়া পুঁই শাক নিয়ে এসে চচ্চড়ি করে দেওয়ার জন্য মাকে ধরেছে। মা আবার রাগ করে সেগুলো বাড়ির উঠোনের বাইরে ফেলে দিয়েছে। তারপর মেয়ের কথা ভেবে যে পুঁই শাক প্রীতি খেন্তির চারিত্রিক বৈশিষ্ট্য, সে কারণে আবার মেয়ে কিংবা স্বামীর আড়ালে নিজেই আবার কুড়িয়ে এনে যতখানি পারা যায় বেছে বেছে নিয়ে চচ্চড়ি করে মেয়ের জন্য পাকানো। এরপরে দেখা যায় যে একেবারে আমাদের যে মধ্যবিত্ত মায়ের যে ভূমিকাটি অন্নপূর্ণা চরিত্রে সেটি বিদ্যমান। এরপরে কোনো এক সময় খেন্তিকে বিয়ে দেওয়া হয়। আমরা জানি, গল্পটি পড়লে তোমরা দেখতে পাবে, বিয়ে দেয় মাত্র 250 টাকার পণের 250 টাকা বাকি থাকায়, আনুমানিক প্রায় 250 টাকার মতো বাকি ছিল। কিন্তু সহায়কের বর্ণনায় আমরা পাই যে তাকে স্বামীর বাড়ি থেকে আসতে দিত না। এটি অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক সেই সময়ের চিত্র। এটি সমাজ চিত্র। এটি যৌতুক পরিপূর্ণভাবে প্রদান না করায় সহায়হরি মেয়েকে আনতে যেতে পারত না, এবং যাও বা একবার যখন গেল তো একেবারে খেন্তির মৃত্যুর পর গিয়ে শুনল যে বসন্ত হয়েছিল, এবং বসন্ত হয়ে বসন্ত রোগে তৎকালীন সময় মারা যেত মানুষ। এটা একটি ঐতিহাসিক বিষয়। এখন বসন্ত হলে মানুষ মারা যায় না, কিন্তু একটা সময় উলাউটা, বসন্ত, কলেরা, সেই সবে মানুষ মারা যেত। তখন খেন্তি মারা যায়। কিন্তু এই সংবাদটি জানার পর খেন্তিকে নিয়ে কথা বলতে বলতে দেখা যায় যে গল্পের শেষ দিকে যেটি হয়েছে, তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির
লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জোড়াইয়া তাহার কত সাধে নিজের হাত পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাহির হইয়া তুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। এই যে জীবনের লাবণ্যে ভরপুর এটি যেন একটি খেন্তিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই চিত্রটি সুস্পষ্ট করে তুলেছেন লেখনীর মাধ্যমে, একেবারে চমৎকারভাবে এঁকে দিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সমাজচিত্র তৎকালীন ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ পরিবারের সমাজচিত্র, একটি দরিদ্র পরিবারের সমাজে খেন্তির মতো মেয়েদের 13-14 বছরের মেয়েদের বিয়ে দেওয়া আর বিয়ের সময় যৌতুক প্রদানে বাধ্য করা, যৌতুকের কারণে এই যে খেন্তির মতো মেয়েদের জীবন অবসান, এসব বিষয়ই উপযোগ্য হয়ে উঠেছে এই বইমাচা গল্প। তো এই গল্প নির্মাণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সত্যতার পরিচয় রেখেছে। গল্পের নামকরণের প্রশ্নে আমি তোমাদেরকে বলি যে নামকরণ সাধারণত কোনো গল্পের নামকরণ করা হয়ে থাকে গল্পটির কাহিনী বা বিষয়বস্তু 1, 2 নম্বর হচ্ছে চরিত্রকে কেন্দ্র করে, মূল চরিত্র কিংবা প্রধান চরিত্রকে কেন্দ্র করে। 3 হচ্ছে এর রস কিংবা গল্পটির রস কিংবা পরিণামগত বিষয়ের উপর লক্ষ্য করে। তো আমাদের বইমাচা গল্পটি নামকরণ করা হয়েছে মূলত মূল বিষয়কে কেন্দ্র করে। বৈশাখ, বইমাচা, বৈশাখ যে একটি মেয়ের প্রিয় বিষয়, সেই বিষয়টিকে উল্লেখ করে বাড়ির উঠোনে দুলছিল যে বইমাচা, সেটিকে দেখিয়ে এই গল্পের সমাপ্তি। আমরা জানি যে গল্পের বিষয়বস্তুকে কেন্দ্র করে নির্মিত হলে নামকরণটিও সার্থক লাভ করেছে। তো আশা করছি সংক্ষিপ্ত বর্ণনায় তোমরা বইমাচা গল্পটি হৃদয়ঙ্গম করতে পেরেছ। তোমরা ধরে ধরে পড়ো এবং একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ্যবাদের যে চিত্রটি, এটি এখানে একটু ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় এবং যৌতুক প্রথার কারণে যে একটি অল্প বয়স্ক মেয়ের অধিক বয়সের ছেলের সঙ্গে বিয়ে এবং তার এরপর যৌতুক প্রদানে অক্ষম হলে পিত্রালয়ে পাঠাতে অস্বীকৃতি, অতঃপর দেখা যায় যে খেন্তির মতো চরিত্রের যে জীবন অবসান, সেই ক্ষেত্রে সেদিক থেকে এই গল্পটি মোটামুটিভাবে সার্থকতার দাবিদার। আর খেন্তির চরিত্র চিত্রণের কথা যদি বলা হয় তাহলে তো এই গল্পের মূল উপযুক্ত বিষয়কে কেন্দ্র করে এই খেন্তির চরিত্র আবর্তিত হয়েছে এবং খেন্তি এই গল্পের মূল চরিত্র, সেটি তোমরা সুন্দর করে তুলে ধরবে। তো আজকের ক্লাস, অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, শুভকামনা, ধন্যবাদ।